আমার অজস্র কোটি কোটি বিনতি প্রণাম পুরুষোত্তমের রাতুল চরণে এবং দাদার শ্রীচরণে। আজকে উপস্থিত এই যে ঠাকুরের 138তম জন্ম উৎসব মহোৎসব সকাল থেকে চলছে, অনেকে প্রবীণরা আসছে, অনেকের সঙ্গে আজকে দেখা। আমাদের শ্রদ্ধেয় দিলীপদা এসছেন, আমাদের যারা সব সহকর্মী প্রত্যেকেই দেখতে পাচ্ছি আজকে অনেকেই দাদারা মায়েরা সবাই কিন্তু আপ্লুত হয়ে পুরুষোত্তম গুণন, পুরুষোত্তম মরণ, পুরুষোত্তম কথন সারাদিন আমরা নিয়ে ব্যস্ত হচ্ছি। খুব সবাইকে বাড়ি ফিরতে হবে, খুব সংক্ষিপ্ত সময়ের মধ্যে আমি দুজন কথা বলার প্রয়াস করি। এখন কি জানেন, এই যে জন্ম উৎসব, এই যে ঠাকুর উৎসব মানে উৎকৃষ্টকে প্রসব করা, ঠাকুর বলতেন। ইংরেজিতে বলতেন সেরিমনিয়াল সামথিং which extols our being and begets prosperity is called উৎসব। উৎকৃষ্টকে প্রসব করা, উৎসমুখী করা, এটা কিন্তু ঠাকুর বলছেন উৎসবের তাৎপর্য। আর এই উৎসের সাথে আমরা যারা যুক্ত আছি এবং পরম পূজ্যপাদার দাদার সাথে এবং দাদার পরিবারের সাথে যারা আমরা যুক্ত আছি, তারা কিন্তু সেই উৎসের রস আমাদের কিন্তু প্রত্যেকের অন্তরে দীর্ঘদিন ধরে, আমি তো প্রায় 52 বছর হলো এই ঠাকুরের জগতে বা দাদার সঙ্গে, এই কিন্তু আমাদের সেই রসসিক্ত হয়ে আছে এখনো পর্যন্ত। যখন আমরা তাকে প্রণাম করতে যাই, তার যে ভালোবাসা, তার যে প্রেম, যেন পুরুষোত্তমের সেই যে প্রেম উৎসর্গ তার মধ্যে কিন্তু ছিলে পড়ছে। কিছু খেলেও এই নিয়ে যায়, কিছু কথা বললো বস না, একটু পরে কথা বলবো, হাত তুলে ডাকছে, এই যে আন্তরিকতা, এটাই কিন্তু উৎসের মাধুর্য। পুরুষোত্তম ঠাকুর অনুকূল চলবে এবং জন্ম উৎসব হচ্ছে। আমরা ছোট্ট স্মৃতির কথা মনে পড়ে যাচ্ছি। নন্দকুমার চক্রবর্তী একদিন বলছেন আমাদের ঠাকুরের 68তম জন্ম উৎসব দেওঘরে পালন হচ্ছে। অজস্র মানুষ, লোকের চতুর্দিকে ভিড়, এবং সেই সময় হঠাৎ একদিন আমাকে প্রায় সেই কেদার লাহিড়িরা বলতেন, ওই বিপুল লাহিড়িটার বাবা কেদার প্রসন্ন লাহিড়ি বলতে দেখ একদিন ঠাকুর চলতে চলতে পিছন দিয়ে যাচ্ছি আর কেষ্টদার ঠাকুর হাঁটছেন রাত্রিবেলা, বলছে আসেন কেষ্টদা এখানে একটু বড়া এলো। ঠাকুরের যে কি প্রেম ঝরে ঝরে পড়তো, তার সন্তানেরাই কষ্ট করে ওইভাবে তাবু নিয়ে কখনো তখনকার দিনের খড়টড় বিছিয়ে এইভাবে সবাই শুয়ে আছে, আর ঠাকুর কেষ্টদাকে বলছেন আসেন কেষ্টদা একটু গড়ায়। এই যে মধুক্ষরা ব্যক্তিত্ব আমার স্বামী লাল পুরুষোত্তম ঠাকুর অনুকূল চন্দ্র, কতখানি তার সন্তানদের প্রতি ভালোবাসা, কতখানি তার প্রেম। বিভূতিভূষণ মিশ্র একদিন গল্প করছেন, সেই উৎসব সবে শুরু হয়েছে আর প্রচন্ড ঠান্ডা, আমরা জানি শারদ উৎসব এই কয়েকদিন পরে আসবে। উনি কি করেছেন, কতগুলো খড় বিছিয়ে নিয়ে আর মশারির মধ্যে একটা মশারি টানিয়ে রাত্রিবেলা, অনেক রাত্রিতে শুতে গেছেন। বিভূতিভূষণ মিশ্র গল্প করছে, একটা কুকুর ওই মশারিতে উপরে দিয়ে এসে না একদম ওই বিভূতিভূষণ মিশ্র একদম কোলের কাছে ঘেঁষে শুয়ে আছে, ঘুমোচ্ছে। রাত্রিবেলা পিচ্ছাপ করতে উঠবেন, হঠাৎ দেখছেন সামনে কুকুর, ভয় পেয়ে গেছে যে আমার সঙ্গে কে শুয়ে আছে। ঠাকুরের যা লাঠিটা ছিল জানেন, বিভূতিদা বলছেন ভাই এই লাঠি দিয়ে তো আমি কয়েক ঘা পেটিয়েছি কুকুরটাকে, করতে করতে চলে যাচ্ছি। পুরুষোত্তম ঠাকুর অনুকূল চন্দ্র সকালবেলা ঠাকুর অনেকক্ষণ বেরোচ্ছেন না, 7টা 7:30 প্রার্থনা হয়ে গেল, সব হয়ে গেল, ঠাকুর বেরোচ্ছে না। দেখা যাচ্ছে যখন ঠাকুর বেরোচ্ছেন, ঠাকুর কিন্তু ঘোড়াতে বেরোচ্ছেন। বিভূতিদা হা হাউ করে কাঁদছেন, বলছেন ঠাকুর এ কি সর্বনাশটা আমি করেছি। এই যে তিনি পুরুষোত্তম স্বপ্নভূতে সেই প্রেমময় মন প্রাণ শরীর অর্পণ করে সকে সবার পায়, এই মুহূর্তে সম্মিলিত চারিপদা চিকিৎসার জীবে প্রিয় করে বিতরণ, প্রেম না প্রিয় করে বিতরণ, সেই জন্য সে চিকিৎসা। ওই দূর থেকে আবৃত্তি হচ্ছে 1961, আমরা জানি সেই সময় অনেকে আবৃত্তি করছে, কেষ্টদার মেয়ে আবৃত্তি করছেন, জীবে প্রেম করে বিতরণ। ঠাকুর বলছেন আমি কি বলি জানিস, জীবে করে প্রিয় বিতরণ, সেই জন্য সে চিকিৎসা। এই পরম পুরুষকে মানুষের সামনে দিয়ে বিলিয়ে দেয়া, সেই সময় 68তম জন্ম উৎসব। ছোট্ট গল্প করি, বড় তাত্ত্বিক কথা আমি আলোচনা করবো না, কারণ সহজ কথা সহজভাবে বোঝানোটাই সেই মহাজীবনকে বোঝানো। ঠাকুর বলছিলেন
পাঁচটা জিনিস মানুষের জীবনকে নিয়ন্ত্রণ করে। স্টেট অফ এক্সিস্টেন্স, আমাদের সত্তা, যেখানে ইনস্টিংক্ট আছে বাবার দেয়া, মায়ের টেম্পারমেন্ট, আর কি আছে ঠাকুর বলতেন অবজেক্ট, যে অবজেক্টের সঙ্গে আমরা জড়িয়ে আছি, তার স্টিমুলাস বা রেসপন্স, সেন্স আর অ্যাটাচমেন্ট। এই পাঁচটা জিনিস কিন্তু মানুষের জীবনের নিয়ামক। ঠাকুর বলছে এর মধ্য দিয়ে জ্ঞানের জাগরণ, বোধের যে জাগরণ, এই জ্ঞান এবং বোধের যে জাগরণ হয়, এই যে তার যে লীলাময়ের যে কি অমৃত প্রেম কথা শোনাতে গিয়ে নলিতার গল্প মনে পড়ে যাচ্ছে। নলিতা বলছেন সেই সময় উৎসবে সব দিকে চতুর্দিকে লক্ষ লক্ষ লোক তখন ঠাকুরের কাছে আসছেন, 68তম ঠাকুরের জন্ম উৎসব। বলছে ভাই, আর একটি মা, আমি তাকে ঠাকুরের দীক্ষা দিয়েছি, তিনি হঠাৎ এসে হাজির। এখন সেই যে মায়ের মুখের আদলটা অনেকটা মাতা মনমোহীর মতো দেখতে। আমরা জানি অনেক বয়স্ক লোকের মুখের আদল অনেক সময় বদলে যায়, খানিকটা মায়ের মুখের মতো দেখতে। ওই দেখে যে ঠাকুর এমন হয়ে উঠলেন, ঠাকুরকে তো সামলানো যাচ্ছে না, লুলুপ হয়ে উঠেছেন। যে ওই ঘুরে ঘুরে ওকে ডাক, ওকে ডাক, ওকে ডাক, ঘুরে মাটি দাঁড়িয়ে আছে। এখন উনিরা কিন্তু সেই মাটিকে ঠাকুরের কাছে নিয়ে গেল। এসে ঠাকুর তখন ওই বিছানা থেকে করলে হচ্ছে, মা তুই কাল আসবি তো মা, কাল আসবি তো মা। ঠাকুরের জন্ম সব আপনারা বুঝতে পারছেন। ঠাকুর গলগ্র হয়ে বলছেন যে কাল আসবি তো মা, কাল আসবি তো মা। আমার মনে পড়ে যায় ননীগোপাল চক্রবর্তীরা বলছেন যে ঠাকুর আপনি এরকম বিনীত হচ্ছেন কেন, ও তো আমারই যজমান, আমি বললেই তো ওই মা আপনার কাছে আসবে, আপনি এত অসহায় বোধ করছেন কেন, আমি ওনার কাছে আপনাকে সকালবেলা ঠিক এনে দেবো। ঠাকুর স্নান করলেন, আগে থেকে সমস্ত শীতে সাজানো আছে, কাপড় চোপড় থেকে শুরু করে সমস্ত কিছু সাজানো আছে, একদম থালায় ঠাকুরের নির্দেশ মতো সাজানো আছে। ঠাকুর এলেন, ইষ্টদেব শ্রী হুজুর মহারাজ শ্রী প্রণাম করলেন, শ্রী সরকার সাহেবকে প্রণাম করলেন, বাবা মাকে প্রণাম করলেন। দেবীদা বলছেন আমাকে প্রায়শই বলছে, ভাই সেই প্রণামের অর্থ কি, প্রবীণের চরণ মাথায় এরকম পারবে তাতে ঘি, এ তো ঠাকুর বলেছেন, কিন্তু সে প্রণাম না বলে বিশ্বাস করতে পারবো না, ঠাকুর যেন সর্ব অঙ্গ দিয়ে প্রণাম করছে, ঠাকুরের প্রণাম আর দিতে পুরছে না। তারপরে সেই মাটি এলেন, ঠাকুর অবনত হয়ে সেই মাটিকে ওই শীতে টিপে দিয়ে কাপড় চোপড় দান করছেন। দেখতে সইতে করতে কিছু এসেই পরে প্রিয়র কথা, চক্ষু সজাগ, কান্তি সজাগ, সজাগ প্রাণের তর্তি তথা, প্রিয়ের দরদ এমনি করেই দরদি করে তোলে, প্রিয় হারা চাই না কিছু, কান্তি। এই ছিল ঠাকুর দেখাতেন, আমি যেমন মায়ের জন্য করি তোমরা কিন্তু মায়ের জন্য আমার জন্য কি টান, লক্ষ লক্ষ লোক যেমন তার পুজোয় ব্যস্ত, পুরুষোত্তম ঠাকুর অনুকূলচন্দ্র আছেন তার নিজের পুজো। এই তো ঠাকুর, সেই ঠাকুরকে আমরা দেখেছি। একবার এক সাহিত্য পত্রিকার সম্পাদক এলেন, আমি খুব বড় তত্ত্ব কথা বলবো না, ঠাকুর বলতেন সাবান গুলিয়ে খানা করিস না। এই রঞ্জনদাকে বলছিলাম, দিলীপ দা চেনে যারা পুরনো লোক, তারা রতন গোস্বামীকে সবাই চেনে। রতন গোস্বামীর বাবার নাম হচ্ছে প্রণব বীরেন্দ্রনাথ গোস্বামী। আমি সেই বিছানায় দাদার কাছে শুতাম, একদিন বীরেন্দ্র গল্প করছেন, আমি এক সাহিত্য পত্রিকার সম্পাদককে এনেছি ঠাকুরের কাছে। তা তিনি এলেন উড়িষ্যা থেকে, এসে ঠাকুরকে জিজ্ঞাসা করছেন, ঠাকুর আপনি তো ভগবান, আপনি তো সব পারেন, আপনি কোনটা পারেন না বলুন, আমি সেটা করব। সাংঘাতিক কথা, এসব কথা কিন্তু কোনো বইতে লেখা নেই, আমার ব্যক্তিগত সংগ্রহ থেকে দু একটা কথা বলছে। এই পুরুষোত্তমের আজকে আবির্ভাব পৃথিবী, তা বলছে আপনি কোনটা পারেন না বলুন। ঠাকুর তো খুব তারিফ করতে, পারবি তো বলুন, আর পারবি তো এক হেঁটেও, আপনি বলুন আপনি কোনটা পারেন না, আমি সেটা পারবো। যজন জানি ইষ্টবৃত্তি তো সবাই করে, আপনি কোনটা পারেন না বলুন, আমি সেটাই করবো। তখন ঠাকুর শুনলি খালি করে তাকে বলছে, দেখ আমি এরকমই বা দ্বিতীয় একটা নকল ভগবান গজিয়ে উঠুক, এটা কিন্তু আমি চাই না, আমি তাকে ক্ষত। আমরা জানি জর্জ বার্নার্ড সাইড আছে গিওর অফ ফলস প্রফেট। আমরা জানি কোন শ্রীকৃষ্ণের কথা, সেই শ্রীকৃষ্ণের মতো বাঁশি নিয়ে ঘুরে বেড়াতেন, শ্রীকৃষ্ণ যুদ্ধ করে তাকে হত করলেন, বলে আমি এরকম এবার দ্বিতীয়, এক অদ্বিতীয়। তারপরেই বলছেন, হ্যাঁ এই দুনিয়ায় আমি কাউকে ছেড়ে থাকতে পারি না, আমি সবার মধ্যে আছি, আমি সবার মধ্যে আছি। একটা কাক, একটা কাকের মধ্যে একটা পাখি একটা বিকট চিৎকার করে কয়েকদিন ডাকছিল। এই দেবীরা, দেবপ্রসাদ মুখোপাধ্যায় আমার গল্প করে বলছেন যে ভাই সবাই বললেন, ঠাকুরের বললেন, দেখ ওই যদি গাছে একটা পেড়ে মেরে দেওয়া যায়,
তাহলে কিন্তু ওই দাগ নাকি বন্ধ হয়ে যায়। তা ওরা তো এই বিশুদায় যাচ্ছেন পেরেক মারতে, ঠাকুর বিশুদাকে বলছেন, এই বিশু তুই কিন্তু আস্তে আস্তে পেরেকটা মারিস, যেন গায়ে কম লাগে। এই যে গাছের প্রতি একটা দরদ, আমরা দেখি যে একটা হনুমান ইলেকট্রিক শক খেয়ে পড়ে গিয়েছে, সে ভগীরথদা থেকে শুরু করে সে কি যে তাকে মানে ঠাকুর যে কিভাবে প্রচেষ্টা করা হয়েছে, সারা রাত্রি ঠাকুর জেগে কাটিয়েছে তার যন্ত্রণাকে রক্ষে নিয়ে। তা যে গল্প আমি করছি, ঠাকুর বলছেন, দেখ আমি দুনিয়ার কাগজ ছেড়ে থাকতে পারি না। দ্বিতীয় কি, যে আমার এক নাম বিধাতা, বিধি না মানলে রক্ষা করতে পারি না। বলি ঠাকুর বলছেন, সালা জনক জানেন আমার বিধির মধ্যে পড়ে যায়, ওটা করাই লাগে। এই যে টুকরো টুকরো স্মৃতি কথা পুরুষোত্তম ঠাকুর অনুকূলচন্দ্র বারবার বলছিলেন, এখানে যখন আমরা আসতাম, এই খুকি আছে, তখন নিয়মিত সৎসঙ্গ হতো। আমার সদ্য দিলীপ দা আছেন, তখন দাদা আমাদেরকে বলতে বলতেন, বল, আমরা সব বলতাম। আর সবার শেষে, আমি বলছি 30 বছর আগের কথা, 20-25 বছর আগের কথা, হ্যাঁ, আর তারপরে দাদা কিন্তু সবার শেষে আমাদের ভিতরে মধু ঢেলে দিতেন। সেই সব স্মৃতি আজকে আমাদের ভেসে আসছে। দেখ, দাদার সুদীর্ঘ জীবন প্রার্থনা করি, দাদা যাতে সুস্থভাবে সন্দীপ হয়ে দীর্ঘদিন আমাদের সামনে থেকে এই ইষ্টপথে চলার প্রেরণা দেন, এই প্রার্থনা করে, সবার মঙ্গল প্রার্থনা করে, সবার সুস্থ সুন্দর कैसा रस रचायो